কারোর হাসির কারণ না হতে পারলেও চলবে, কিন্তু কারোর চোখের জলের কারণ কখনোই হওয়া উচিত নয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের তিয়াসের পরিবারের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। 10 কেজি মাংস আনলাম, অথচ আমার পাতের মাংস কই রিমা? শুধু ডাল ডিম কেন? তুমি তো জানোই মাংস আমার কত প্রিয় খাবার। খেতে বসে উচ্চ স্বরে নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে কথাগুলো বলে উঠল তিয়াস। তার স্ত্রী রিমা তখন অশ্রুসিক্ত নয়নে তাকালো তিয়াসের দিকে এবং মিনমিনে গলায় বলল, শেষ হয়ে গেছে, আর বাকি যা আছে দিদিদের নিয়ে যাওয়ার জন্য রাখা হয়েছে। তিয়াসকে এবার মাথা নত করে বসে থাকতে দেখলো রিমা। বরের হতাশা মাখানো মুখটা দেখে প্রচণ্ড মায়া হলো তার। তিয়াস খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আজ পেট ভরে খাবো ভেবে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম, ধ্যাত আর খাবই না আমি। এই বলে খাবারের থালাটি এক প্রকার টেবিলে ছুঁড়ে রেখেই চলে গেল সে। রিমা তিয়াসকে বারবার ডেকেও কোনো সাড়া পেল না। শ্বশুরবাড়িতে রিমার নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ না করলেও এটা নিয়ে সে অবশ্যই কথা বলল সেদিন। আসলে কি, নিজের খাবার নিয়ে ঝগড়া করাটা ভীষণই মন্দ দেখায়, তাই করে না। ওর পরিবারও অবশ্য ওকে এমন শিক্ষা দেয়নি। তৎক্ষণাৎ তিয়াসের প্লেট নিয়েই ডাইনিংয়ে গেল রিমা। আসলে সেদিন বিজয়া দশমী উপলক্ষে বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সে অনুষ্ঠানে তিয়াসের দিদি এবং বোনেদের শ্বশুরবাড়ির লোকদেরও নিমন্ত্রণ করা হয়েছিল। সকলেই এসেছিল এবং সকলের জন্যই এলাহি আয়োজনও করা হয়েছিল। রিমা সেখানে গিয়ে দেখল তার শাশুড়িমা ও ননদেরা বসে বেশ আয়েশ করে গল্প করছে। ননদদের শ্বশুরবাড়ির মানুষেরা খেয়ে বিদায় নিয়েছে, ননদেরা যাবে সন্ধ্যায়। রিমা খাবারের টেবিলে থালা রেখে তার শাশুড়িমাকে উদ্দেশ্য করে বলল, মাংসের বাটিগুলো ডিপে নাকি নর্মালে রেখেছেন মা? বের করে গরম করব, এসব দিয়ে আপনার ছেলে খাবে না। মূলত এটা জানানোর কারণ হলো রিমা যে মাংস নিচ্ছে তাদের বোঝানো, না বলে নিলে আবার চোরের অপবাদ দেবে। এর আগেও দিয়েছিল, এটা নতুন কিছু নয়। ব্যাপারটা তখন রিমার মা বাবা পর্যন্ত পৌঁছে দিয়ে তাদেরও হেনস্থা করেছিল রিমার শাশুড়ি। রিমার কথায় শাশুড়িমা মুখ কুঁচকে বললেন, তোমার কি কথা কানে যায় না? মাংস রেখেছি মাত্র কেজি 3 বাটিতে, আমার 3 মেয়ের জন্য। এই তো সামান্য, এখান থেকে আবার তুমি নিলে ওরা খাবে কি? রিমা চটপট করে বলল, টাকা আপনার ছেলের, এতগুলো মাংস এনেছে সে নিজে, আর তার ভাগ্যে 2 টুকরো পড়বে না? এটা কোনো কথা হলো? এরপর থেকে শুরু হলো তার শাশুড়িমার বিলাপ। রিমার কথায় তিনি বাড়ি মাথায় তুলে ফেললেন এবং কেঁদে কেটে বললেন, ছেলেকে কি খাইয়ে জন্ম দিইনি আমি? সামান্য মাংস নিয়ে আমার মেয়েদের সঙ্গে হিংসা করে এই রিমা। আরে আমার এই ঘর বাড়ি সবই তো ছেলেই পাবে, মেয়েরা কি পাবে? পরের বাড়ি গেছে মেয়ে 3টে, খুব বেশি কি আসে এই বাড়িতে? এই কথার উত্তরে রিমা বলে উঠল, তাও সপ্তাহে 2-3 দিন করে তো আসেই মা। এই কথা শুনে বড় ননদ জ্বলে উঠে বলল, হ্যাঁ আমরা আসি, খাই, সেটাই তোমার সহ্য হয় না। আসলে মাংস তোমার বর নয়, খাবে হলে তুমি। নিজের নাম বলতে না পেরে তোমার বরের উপর চাপাচ্ছ। রিমা তখন প্রত্যুত্তরে বলল, আমার মা বাবা আমায় যথেষ্ট খাইয়েছেন, খাবার নিয়ে ছোট লোকই আমার স্বভাব নয়। ওর ননদ আরও কিছু বলতে যাবে তার আগেই শাশুড়ি তাকে থামিয়ে দিয়ে বলল, মেয়েরা আসে আমার তোমার উপকারেই, তোমায় সাহায্য করতে। রিমা জবাব দিল, ঠিক কি সাহায্য করে আপনার মেয়েরা? ওরা আসলেও রান্না করি আমি, কাপড় কাচা, বাসন মাজা, ঝাড়পোছ থেকে শুরু করে সবই তো আমিই করি। দেখুন মা, আপনার মেয়েরা আসুক খাক, তাতে আমার কোনো অসুবিধা নেই। এই যে আপনি মাস 2 পরপরই তাদের শ্বশুরবাড়ির 10-15 জন করে নিমন্ত্রণ দেন, আর পুরো মাসের খরচের 3 ভাগ একদিনেই খরচ করে দেন, পরে মাস কাবার দিতে তিয়াসকে অন্যের থেকে ধার কিংবা বন্ধক বিক্রি এইসব করতে হয়। এসব করতে করতে ঋণের বোঝা বেড়ে গেছে 1 লাখ খানেক। চিন্তায় আপনার ছেলের ঘুম নেই রাতে। এখনো একই কাজ করে যাচ্ছেন আপনারা। মানুষ খাওয়ানো স্বাভাবিক, কিন্তু অতটাও উজাড় করে নয়। আত্মীয় স্বজন আসবে, আসুক,
সবার শ্বশুরবাড়ি থেকে একদিনই ডেকে এনে খাওয়ানোটা খুব বেশি হয়ে যায় না? এটাই মাস 6 পরপর হলে তাও মানায়। আপনি দেখি 2 মাস না যেতেই সবাইকে নিমন্ত্রণ দিয়ে এনে খাওয়ান। হ্যাঁ, জানি যে কাউকে খাওয়ালে সেই বিষয়ে কোনো কথা বলতে নেই, কিন্তু এভাবে আপনার সংসার ধ্বংস হচ্ছে। আমিও এখন গর্ভবতী, সেটা আপনারা সকলেই জানেন, আর সেজন্য কিছু সেভিংস তো করতে হবে। কিন্তু এভাবে চলতে থাকলে সম্ভব কি করে হবে? এইভাবে কি সংসার চলে? রিমার কথা শেষ হতেই ছোট ননদ ন্যাকা কান্না কেঁদে বললেন, 2 দিন হলো আমার বিয়ে হয়নি, তুমি আমায় খাওয়ার খোটা দিচ্ছ? খেয়েছি আমার ভাইয়ের টাকায়, তোমার টাকা বা তোমার বাবার টাকা তো না। আমি বরং থাকলাম না এ বাড়িতে, খেলাম না এ বাড়িতে, চলে যাব আমি। এ বাড়ির খাবার খাওয়ার থেকে বিষ খাওয়া অনেক ভালো। তোমার মতো ভাইয়ের বউ যেন কারো না জুটুক। তোমায় আমি অভিশাপ দিচ্ছি, জীবনে তোমার ভালো হবে না। আমায় খাওয়ার খোটা দিলে তুমি, তাই না? তুমি যেন খাবারের অভাবেই মরো। এইসব কথাবার্তা বলে রাগে গজগজ করতে লাগলো রিমার সেই ননদ। তারপর তার মাকে উদ্দেশ্য করে বলে উঠল, মা, আমাদের জন্য রাখা মাংসের বাটিগুলো দিয়ে দাও, না হলে রাক্ষসগুলো সব খেয়ে নেবে। দেখছো না খাওয়ার জন্যই কেমন ঝগড়া করছে? এদেরকেই পেট ভরে খাওয়াও মা। এই বাড়িতে আর 1 মুহূর্ত থাকবো না। না খেলে না থাকলে কি এমন হবে? এই বলে নিজেদের ব্যাগ নিয়ে তারা বেরিয়ে যেতে লাগলো। যাওয়ার সময় বড় ননদ পেছন ঘুরে বলল, আমার মায়ের সংসার তুমিই ধ্বংস করছো। তুমি আসার পর থেকেই এই সংসারে এত অবনতি। তুমি আসার আগেই সব ঠিক ছিল। রিমা মনে মনে ভাবল, তখন তো ঠিক থাকবেই, তখন ইনকামের মানুষ ছিল 2 জন। আমার বিয়ের পর শ্বশুর চাকরি ছেড়েছেন, সব দায়িত্ব এসে পড়েছে আমার বরের উপর। তারা চলে যেতেই শাশুড়িমা তেড়ে এসে রিমাকে বললেন, দিলে তো মেয়েটাকে কাঁদিয়ে। তোমার জন্য আমার মেয়েরা শান্তিতে এ বাড়িতে খেতে বসতেও পারবে না। কোন কুক্ষণে যে তুমি জুটেছিলে এ বাড়িতে? রিমা উপহাসসূচক হেসে বলল, আমি জুটেছিলাম বলেই হয়তো সবাই ভালোভাবে বাঁচতে পারছেন। অন্য কেউ হলে এ সংসার এতদিনে ত্যাগ দিত। শাশুড়িমা আবার রেগে মেগে রিমাকে উদ্দেশ্য করে বলে উঠল, খুব বেশি সংসার করছো না? তাহলে বাকি মাসটা এবার তুমিই চালাবে। রিমা তখন বলে উঠল, এ তো আমার জানা কথা। মাস খরচের অর্ধেকের বেশি টাকা ফুরিয়ে আপনি আমায় দেবেন সংসার চালাতে, যাতে আমি হিমশিম খেয়ে যাই। আপনার ছেলের কাছে পুনরায় টাকা চাই, আর আমাদের মাঝে মাঝে অশান্তি হোক। রিমার শাশুড়ি তখন বেজায় রেগে গিয়ে বলে উঠলেন, মুখে মুখে চোপা করবে না একদম। তোমার বাজে কথা শুনতে আমি বসে নেই। এই বলে আবারও গজগজ করতে করতে তিনি চলে গেলেন। রিমা চেয়ারে মাথা নত করে বসল। হয়তো ননদদের কথার প্রতিবাদ চাইলেই করতে পারত, কিন্তু করেনি, কারণ কথা বাড়ায়নি সে। কোন জীবনের কথা টেনে এনে ঝগড়া বাড়াবে? তারপর পেরে না উঠলে পাড়ার লোকেদের কাছে লাগাবে, কটু কথা বলবে, আর রিমার নামে লোক নিন্দা হবে। বউ মানুষ রিমা, তাই তার কথা এলাকার মানুষ খুব বেশি বিশ্বাস করবে না। একটা বললে তারা 3টে বলবে, সঙ্গে অভিশাপ তো আছেই। এদের মুখের অভিশাপ ছাড়া আজ পর্যন্ত কিচ্ছু পায়নি রিমা তাদের কাছ থেকে। মাস তিনেক আগে তার পেটের সন্তানকে অভিশাপ দিয়েছিল। তার 3 দিনের মাথায় মেজ ননদের মিসক্যারেজ হলো। আমায় অ্যাক্সিডেন্ট করে মারার অভিশাপ দিয়েছিল। সেদিন দুপুরেই বড় ননদের স্বামীর পা ভেঙে গেল অ্যাক্সিডেন্টে। এরপর থেকে আর এদের কথায় পাত্তা দেয় না রিমা। আর সে শুধুমাত্র মনে মনে ভাবে, যার কেউ নেই তার ঠিক ঈশ্বর আছেন, তাই তাদের কথায় বেশি পাত্তা না দিলেও চলবে। বন্ধুরা, অভিশাপ মুক্ত জীবন পেতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, অভিশাপ জিনিসটা বড্ড খারাপ। অন্য কাউকে দিলে সেটা কোনো না কোনোভাবে নিজের কাছেই ফেরত আসে। দ্বিতীয়ত, অন্যের ভালো না চাইতে পারলে অন্তত অন্যের খারাপটা কখনোই চাইতে নেই। তৃতীয়ত, বিয়ের পর কিন্তু মেয়েদের আসল বাড়ি হলো শ্বশুর বাড়ি, কাজেই বাপের বাড়ির ব্যাপারে খুব একটা নাক না গলানোই ভালো, যদি সেখানে যথার্থ মানুষজন থেকে থাকে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী
আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।